নমস্কার, আমি পুষণ চট্টোপাধ্যায়। আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৫ বছরে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আলাপচারিতার মাধ্যমে আমরা এই যে দীর্ঘ পথ চলা তার কিছু স্মৃতিকে আমরা ধরে রাখতে চাইছি। এটাই পরবর্তী প্রজন্মের কাছে মেমেন্টো হিসেবে থেকে যাবে। তো আজকের আলাপচারিতায় আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন শ্রীযুক্ত অরূপ পাল মহাশয়। এলাকায় ওনাকে আমরা অরূপদা বলেই জানি। দীর্ঘদিন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ওনার পথ চলা চলছে। বিভিন্ন নাটকের গ্রুপ, বিভিন্ন ক্লাবের সাথে এখন উনি আমাদেরই পড়শি একটি ক্লাব, সেটা হলো বন্যী ক্লাব, তার সাংস্কৃতিক সম্পাদক। এবং উনি আমাদের আদিনাথতলা পুজো কমিটিরও দীর্ঘ ৩ বছর সাংস্কৃতিক সম্পাদকের ভার নির্বাহ করেছেন। আমরা অরূপদার কাছ থেকে শুনে নেব। অরূপদা, আমাদের দর্শকদের একটু তুমি বলে দেবে যে তোমার ছোটবেলাতে প্রথম যে স্মৃতি বা প্রথম হাফ প্যান্ট পরা বয়সে ঠিক কিরকম পুজোটা যেত, তখনকার পরিবেশটা ঠিক কেমন ছিল? আমার ছোটবেলার স্মৃতি বলতে প্রধানতম বিষয় হচ্ছে ছোটবেলায় দুর্গাপুজো বলতে এই আদিনাথতলার দুর্গাপুজো, মানে বাকি ছিল, কিন্তু পুজো বলতে আমাদের এই যে সার্বজনীনতা যেটা যেটা এখনো এই ক্লাবের এই মানে এই যে পুজো উৎসব কমিটি যেটা, সেখানে এখনো এই ধারাবাহিকতাটা রয়েছে যে একটা সার্বজনীন, একটা যেন মিলন উৎসব। এই বিষয়টা কিন্তু আমাদের ছোটবেলাতে আমরা অনুভব করতাম। আর ছোটবেলার অনুভূতি বলতে ওই এখনকার মতো প্রাচুর্য হয়তো অনেক কম ছিল, মানে এখনো যে প্রচুর প্রাচুর্য আছে তা নয়, কিন্তু ছোটবেলাটা ছিল বেশ দারিদ্র লাঞ্ছিত বলা যায় এখনকার দৃষ্টিভঙ্গিতে। কিন্তু সেটা যেন কখনো একটা বোধের মধ্যে আসেনি এবং আনন্দের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি কখনোই। একটা নতুন হাফ প্যান্ট আর একটা নতুন হাফ শার্ট, এটা যেন পৃথিবীর শ্রেষ্ঠতম আনন্দ হয়ে উঠতো এই পুজোর সময়। এবং সেটা পরে কখনোই আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে এসে হাজির হব এই তোর সকাল থেকে, মানে এই পুজোটা কবে আসবে এই প্রতীক্ষাটাই ছিল সব থেকে আনন্দের বিষয়। আমরা এখন আলো বেড়েছে, শব্দ বেড়েছে, কিন্তু ওই যে বললাম এখানে আমাদের এখনো মিলন উৎসব বা সবাইকে নিয়ে একটা সুন্দর একটা আবহ তৈরি করার যে বিষয়টা, এটা এখনো এখানে আছে। তবু যেন সেটা আমার বয়সের জন্য হতে পারে, এখনকার ছেলেমেয়ের বাচ্চা ছেলেমেয়েরা আমার সেই বয়সের যারা এখন আছে তারা হয়তো সেই আনন্দটাই এখনো অনুভব করে, কিন্তু আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বা আমার বয়সী আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের ক্ষেত্রে আনন্দটাই যেন কিছুটা ঘাটতি পড়েছে, এটা ঠিক। আর একটা জিনিস আমি ছোটবেলা থেকে অনুভব করতাম, আর ব্যাখ্যাটা বড় হয়ে আরো নিজের ভেতরে আত্মীকরণ হয়েছে, সেটা হচ্ছে এই যে পুজো, এটা কোন নিছক ধর্মীয় অনুষ্ঠান বা একটা বিশেষ ধর্মীয় কোন বাধা ধরা গতের মধ্যে এইটা ভাবতে গেলে সংকীর্ণ হয়ে যায় বিষয়টা। এখানে এই যে নাকতলা ধরেই বলি, নাকতলা কলোনি পত্তন হওয়ার পর এখানে উদ্বাস্তু হয়ে যারা এলেন একেবারে ছিন্নমূল, মানে তার না আছে আর্থিক সংকটই, না আছে কিছু, মানে কিছুই নিয়ে আসতে পারেননি, এরকম একটা বিষয়। মাথার উপরে ছাদটাও নেই। হ্যাঁ, কি খাবে সে, কাল কি খাবে সেরকম তার সংস্থানও নেই। সেটা ছিল, সেটা হচ্ছে ঐক্য। ধর্ম, বর্ণ, রাজনীতি কোনো বিভাজন টানতে পারেনি। এই ঐক্যটাই ওই সময়কার মানুষগুলোকে আজকের নাকতলা কলোনির এই অবস্থায় দাঁড় করিয়েছে। ঐক্য নিজেদের মধ্যে, তারা সবাই মিলে আমার পাশের লোকটা বিপদে পড়লে আমি ঝাঁপিয়ে পড়বো, আমার সামনের বাড়ির কারোর উপর, আমার পাশের বাড়ির কোনো সন্তান, সে যদি তার উপর কোনো অন্যায় ঘটে বা কিছু হয়, আমার সন্তান সে, এইরকম তাকে আমি শাসন করব। পড়াশোনা করছে না, আমার মনে আছে ছোটবেলায় রাস্তায় খেলছি, আমার পাশের বাড়ির কাকু সে কান ধরে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, এখন একটা ছেলেকে পারা যাবে না, সেটা আলাদা কথা। এবার বিষয়টা হচ্ছে সেই সময় 1950 সালে
মানে এই এখানে ঘাঁটি গাড়ার পর, মানে ওপার বাংলা থেকে এসে এখানে কোন রকমের মাথা গোজার পর এই লোকগুলো প্রথম যেটা করলো, অনুভব করলো এবং কার্যকর করলো, একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই। আমার পরে প্রজন্ম যাতে নিরক্ষর না থাকে, নাকতলা স্কুলের পত্তন শুরু হলো। 1951 সালে তার আনুষ্ঠানিক প্রতিষ্ঠা 16 জানুয়ারি, কিন্তু 1950 সাল থেকে তার প্রস্তুতি। এবং আমার বাবা থেকে শুরু করে এই অঞ্চলে সেই সময় যারা যুবতী ছিলেন তারা কাঁধে করে ইট বয়েছেন। এখানে নাগরিক কমিটির পত্তন হলো। আমি বলতে পারি, কিন্তু তুমি একটু ইন্টারাপ্ট করছি, বাবার নাম বলে, বা তখন সেই সময় যারা ছিলেন তাদের নাম। প্রতুল পাল আমার বাবার নাম। 1967 সালে প্রথম এখানে কলোনি কমিটি প্রতিষ্ঠা হয়। কলোনি কমিটি মানে এখানে যাতে ডেভেলপমেন্ট হবে তাকে তদারকি করার জন্য। কোনো রাজনীতি নেই এর মধ্যে, কোনো বর্ণ ধর্ম তার উচ্চবিত্ত কোনো কিছু মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে কয়েকজন মিলে একটা কাজ হবে। খুবই খুবই সাধারণ কিছু চাহিদা। রাস্তার সংস্কার করতে হবে, সংস্কার বেঁচে থাকার জন্য ঠিক যে দরকার। বাবা আমার মনে হয়, মানে আমি জেনেছি পরে, বাবা ছিলেন প্রথম সম্পাদক 67 সাল থেকে 81 সাল পর্যন্ত বাবা ছিলেন সম্পাদক। এবং দেবাশিস দা, আমাদের খুবই প্রিয় দেবাশিস দা, ওনার বাবা লক্ষণ চন্দ্র সেন, উনি ছিলেন সভাপতি। এই ক্লাবের পুজোটা ওই সময় শুরু হয় 1950 সালে। প্রথম 1950 সালে আদি নাকতলা সার্বজনীন দুর্গোৎসব। এইটা নাকতলার একটা উৎসব। উৎসব মানে শুধু উৎসব নয় বা ধর্মীয় অনুষ্ঠান নয়, একটা মিলন মেলা। যে একটা সারা বছর পরিশ্রম করা, ওই সময় মানে হাড় ভাঙা পরিশ্রম, কারণ এখনকার থেকে তখন ছিন্নমূল মানুষগুলো পায়ের তলে মাটি শক্ত করার লড়াই। সারাদিন ধরে এই লড়াই শেষে বছরের একটা সময় এক জায়গায় হয়ে একটু হাসি মুখ, তার শিশুটা একটা নতুন জামা কিনে দেওয়া, এর একটা উপলক্ষ খুঁজে বার করা, এটা অসাধারণ। মানে গায়ে কাটা দেওয়ার মতো একটা অভিজ্ঞতা। আজ যদি আমরা ভাবার চেষ্টা করি, কঠিন 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 আমাদের কঠিন। তাদের যে স্ট্রাগল, তারা যেভাবে আজকের নাকতলাকে আমাদের হাতে ছিঁড়ে গেছে, একদম সেটা বোধহয় আমরা কল্পনাও করতে পারি। আমরা প্রত্যেকে যে যেখানে আছে, আমি একটা সরকারি চাকরি করি, তুমি একটা ভালো কিছু করছো, XYZ, এই প্রত্যেকের পেছনে কন্ট্রিবিউশনটা হচ্ছে আমার আগের প্রজন্মের। একেবারে আগের প্রজন্মের কন্ট্রিবিউশন আমাদের পায়ের তলার মাটি শক্ত করেছে, যতটুকু শক্ত এখন আছে, তার সেই ভিতের উপর আমরা দাঁড়িয়ে। আর আমি এই আদি নাকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিষয় একটাই বলবো, কমিটি না মানে পুজোটার বিষয়, যে এই পুজোটা এখনো তার যে ট্র্যাডিশনাল, আমি বলতে চাইছি ঐতিহ্যটা, এটা এত সুন্দরভাবে এখানে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর এখানে যে সাংস্কৃতিক মঞ্চ হচ্ছে, আমিও যুক্ত থাকি, প্রতি বছর যুক্ত থাকি, আমি এবছরও থাকবো। তো এই যে এই ধারাবাহিকতাটা বোধহয় আমাদের সেই লিগ্যাসি, একদম আমাদের বাপ ঠাকুরদের একদম আগে প্রজন্মের লিগ্যাসি, এটা যে এটাকে করতে হবে, এটা কোনো ধর্ম নয়। এটা এই পুজো তো হচ্ছে যে একটা শুভ শক্তির জয়, অশুভ শক্তির বিনাশ, এই দর্শন তার পেছনে আছে, গল্প আছে, অনেক অনেক পৌরাণিক আখ্যান আছে, সবকিছু ছাপিয়ে যেটা আছে মানুষের সঙ্গে মানুষের মিলন, একটা যার সূত্র হচ্ছে, সুতোটা হচ্ছে, মালা যেমন সুতো থাকে, এই মিলনের সুতোটা হচ্ছে আনন্দ, স্রেফ আনন্দ। মানে সেখানে কোনো বিভেদ, স্বার্থ, এগুলো কাজ করে না। আমি যখন মঞ্চে উঠি বা তুমি যখন মঞ্চে ওঠো, তখন কি মনে হয় যে অন্য কোনো স্বার্থের কথা মাথায় থাকে না? তখন মনে হয় আমি কিছু একটা করছি, যেটা একটা নান্দনিক কিছু একটা, কিছু একটা উপস্থাপনা আমি করতে চাইছি, যেটা সবকিছুর ঊর্ধ্বে হয়ে, যেটা সবাইকে আনন্দ দেবে। অর্থাৎ ওই যে তুমি বললে যে আনন্দের সুতো, বাকিগুলো কিন্তু উপলক্ষ, তার সাথে সাথে উপলক্ষ হিসেবে এসছে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে একটা মিলন মালা তৈরি করা, মালাটা হচ্ছে আনন্দ। একদম। তুমি আরেকটু যদি বলো, তুমি ভারী সুন্দর বলছিলে যে কিভাবে তারা এই করেছেন। তো সেই সময় এই যে প্রথম স্কিম, দ্বিতীয় স্কিম, তৃতীয় স্কিম, এই ব্যাপারগুলোকে যদি একটুখানি জাগরিত করো তুমি, সেই তারা সবাই মিলে কিভাবে পুজোটা করতো, কত বড় ব্যাপ্তি ছিল। বাংলাদেশ থেকে যখন এলো, প্রথম যে ব্যাচটা এলো বা প্রথম যে দলবল এলো, তারা একটা জায়গায় মানে পত্তন হলো,
প্রথম নাকতলা, প্রথম নাকতলাই নাম। ঠিক। তারপর আবার যখন লোকজন এলো, সেটাও তো নাকতলা, একটা ছোট অতটুকু এরিয়ার মধ্যে নাকতলা, আবার আরেকটা তো না নাকতলাই। তখন এইটাকে বিভাজন করে এবং কিছুটা বলা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক ঠিক স্কিম ভাগ হয়ে গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার কিন্তু পুজো বলতে তখন কিন্তু 1 নম্বর স্কিম এটা, এবং প্রথম এখানেই শুরু হয়েছে, পুজোটাও এখানেই শুরু প্রথম। তারা সবাই মিলে এখানেই জমায়, মানে এক জায়গায় হওয়া। এবং আমরা জানতাম সারা বছর যার সঙ্গে দেখা হয়নি, পুজোর এই 3 দিনের মধ্যে তার সঙ্গে একবার অন্তত দেখা হবেই। কি সুন্দর। হ্যাঁ, এটা আমার থেকেও আমার বেশি জানতেন আমার বাবা, আমার বাবার বন্ধুরা বা আমার আগের প্রজন্মের মানুষগুলো। আমার সময় আরেকটু বেড়েছে, আরো 2-4টে পুজো শুরু হয়েছে, কিছুটা ছড়িয়েছে, কিন্তু এটার যেন একটা ঐতিহ্য, এই বিষয়টা কিন্তু নাকতলা, এই যে আদি নাকতলা সার্বজনীন দুর্গোৎসব, এটার সঙ্গে ঐতিহ্য শব্দটা কিন্তু জড়িয়ে গেছে অঙ্গাঙ্গিকভাবে একেবারে। এটার সঙ্গে মানে এর কোনো বিচ্যুতি নেই। অরূপদা, আমি একটা জায়গায় বলছিলাম, তুমি হয়তো একমত হবে, সেটা হলো যে আদি নাকতলার এই ঐতিহ্যটা এটা এখন একটা আভিজাত্যের পর্যায়ে চলে গেছে। অবশ্যই, মানে কি তাই, শুধু তাই না, মানে আমি বলছি যে কোনো ঐতিহ্যই না একটা অভিজাত বিষয়। একদম, একদম ঐতিহ্য বিষয়টাই অভিজাত। মানে একটা জিনিস বছরের পর বছর, দশকের পর দশক চলে আসছে, আমরা নিয়ে চলেছি সঙ্গে করে, বিভিন্ন ছেলেমেয়েরা আসছে, এর সাথে যুক্ত হচ্ছে, ওর মধ্যে এমন কিছু উপকরণ তো থাকতেই হবে, যে কারণে ওটা আমরা বয়ে চলেছি, যে কারণে ওটা আমাদের সঙ্গে রয়ে যাচ্ছে, আমাদের জীবনের সঙ্গে, আমাদের জীবন চর্চার সঙ্গে রয়ে যাচ্ছে। সেইটা তো আভিজাত্যতা থাকবেই, তার সঙ্গে তোমার সহস্র আলো তার কাছে ম্লান হয়ে যায়। একদম, ভারী সুন্দর বললে। আমি এবার একটুখানি শুনবো, যেহেতু তুমি সাংস্কৃতিক সম্পাদক ছিলে বা সারা বছর ধরেই তুমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই থাকো, আদি নাকতলার পুজোর তুমি একটুখানি মেনশনও করেছো, সেটা হলো যে সাংস্কৃতিক একটা আলাদাভাবে, সাংস্কৃতিক স্টেজ একটা আলাদাভাবে, তার একটা মঞ্চ তৈরি হয়, সাংস্কৃতিক মঞ্চ বলে। এই ব্যাপারটা, এটা কি তুমি সমস্ত পুজোতে আমরা এটা দেখতে পাই না? একদমই না। হয়তো কোনো একটা দিন কিছু একটা হলো বা কিছু। এই যে পাড়ার সকলে মিলে, মানে যখন থেকে এটা শুরু হয়েছে, পাড়ার সকলে মিলে, তখন কি সবাই মিলে একসাথে একটা নাটকের মহড়া হতো? সেটাই একটুখানি শুনবো। আমি ছোটবেলায় দেখেছি যে রবি কাকু, রবি দাস করতো, যাত্রা করতেন রবি কাকুরা, এবং আমরা অপেক্ষা করতাম যে পুজোর সময় একটা দিন মঞ্চে রবি কাকুদের যাত্রা হবে। আচ্ছা। রবি দাস, এখন এরা কেউই নেই, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে গেছে। আমরা যাত্রা শিল্প, আমাদের বহু প্রাচীন শিল্প যেমন মুমূর্ষু হয়ে পড়েছে, যাত্রা শিল্প তার মধ্যে অন্যতম একটা শিল্প, অথচ কত রিচ, মানে পাড়ায় পাড়ায় তখন যাত্রা অনুষ্ঠান, যাত্রার মহড়া চলতো, যে পুজোর সময় হবে। পুজো আসছে মানে একদিকে প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে, প্রতিমায় মাটি লাগানো হচ্ছে, রং লাগানো হচ্ছে গানের মতো, একেবারে একেবারে। আরেকদিকে মহড়া চলছে, আমরা মাঝে মাঝে মহড়াও কি মনে দেখছি যে যাত্রা হবে এখানে। মানে অনেকেই হয়তো আজকের প্রজন্মের জানে না যে বিভিন্ন বিদেশি সাহিত্য পর্যন্ত যাত্রার পালার মাধ্যমে অনেক নামী যাত্রা পালা স্থাপনা করা হয়। হ্যাঁ, আমি 2-1টা নাম বলতেও পারি, সবাই জানে। নট্য কোম্পানির আমি দেখেছি ওথেলোর বিয়ে করা, মানে সে সাংঘাতিক, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই ব্যাপারগুলো ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটকে তুলে আনা, মুঘল সাম্রাজ্যকে নিয়ে একটা, এরকম প্রচুর রয়েছে। তো এটার মাধ্যমেও যে একটা শিক্ষাদান সম্ভব, সেটা কিন্তু যাত্রা আমাদের দেখিয়েছিল। বিশেষ করে ঐতিহাসিক যাত্রাগুলো মানে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতো, যেন আমার অতীতটাকে দেখতে পেতাম। তো একদম মঞ্চের উপর দেখছি আমার অতীতটাকে, একদম, এবং সেখানে কোনো এডিটের ব্যাপার নেই, এডিটের ব্যাপার নেই। কখনো দেখছি বুদ্ধিজম আর ব্রাহ্মণিজমের সংঘাত, কখনো দেখছি টার্কি ইনভেশন হচ্ছে, সেখানে বুদ্ধিস্টরা কিভাবে বিপন্ন হয়ে পড়ছে, তাদের সঙ্গে দেশীয় রাজাদের সংঘাত, যেটা ইতিহাস বইতে পড়ে পড়েছি, কারণ অনেক আগে আমরা মঞ্চে দেখেছি। এবং থেকে যেটা ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে সেই ধরনের মঞ্চ আমাদের নিজেদের পুজোতে আমাদের তৈরি হতো, এবং সেখানে যাত্রাপালা প্রত্যেক বছর নিয়ম করে হতো। এছাড়া তো সাংস্কৃতিক বিভিন্ন তো ছিলই, এবং যেটা আজও চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, যে কোনো কিছু শুরু করাটা খুব তাও কঠিন
ঠিকই, কিন্তু তার থেকে সহস্র গুণ কঠিন হচ্ছে ধরে রাখা। সে ধরে রাখা ধারাবাহিকতা, ঠিক। যেটা এই পুজো কমিটি মানে এই কমিটি নয়, মানে এই পুজোর যে ট্র্যাডিশন, হ্যাঁ, তারা ধরে রেখেছে। আজও এখানে হচ্ছে, ওটা প্রতি বছর হচ্ছে, এবং আজ পর্যন্ত এক বছরও এমন হয়নি যে ওটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়নি। কোভিডের জন্য কিছুটা বিপন্নতা ছিল, কিন্তু তবু মানে কিছু ছিল, হয়নি এমন হয়নি। এবং অগণিত দর্শনার্থী যারা বিভিন্ন পুজো দেখতে এখানে আসেন, তারা আমাদের সাংস্কৃতিক মঞ্চের সামনে দাঁড়িয়ে পড়ছে। মানে সেখানে কিছু কিছু উপস্থাপনা এত রিচ হয় যে যেগুলো প্রত্যেকের কাছে তারা বসে পড়ে। তো ফলে এই যে তুমি মিলন ক্ষেত্রের কথাটা বলছিলে, শুধুমাত্র সেটা পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমাদের পুজো মণ্ডপে, একেবারে একটা সত্যিকারের সার্বজনীন মিলনোৎসবের প্রাঙ্গণ। সার্বজনীন শব্দটা এখানে খুব প্রযোজ্য হয়ে ওঠে, একেবারেই তাই। তো এইটা তো গেল এই দিক। এবার আমি তোমাকে বলবো যে আমাদের যে সুভিনিরটা বেরোয় বা বেরোতো, এটার যদি একটু ইতিহাসটা বলো, যে তোমার যেখান থেকে মনে আছে। আমি এটা 50 সাল থেকে পুজোটা, কিন্তু আমার তো পুজো মানে ছোটবেলায় সুভিনিরের সঙ্গে তো আমার খুব যোগাযোগ, মানে যেহেতু তখন তো ক্ষমতা একটা দেখতাম, যাদের না হলে চলে নার মধ্যে নিজের নামটা দেখতে হবে, এটাও একটা বিরাট উৎসাহের ব্যাপার। ছোটদের লেখা বেরোতো, ছোট থেকে লেখালেখির অভ্যেস থাকার ফলে আর কিছু ছড়া, 6 লাইনের ছড়াটা কাকু জেঠুরা গিয়ে নিত, তুই লিখেছিস কিছু? হ্যাঁ, 6 লাইনের ছড়া দেখো তো, দেখে উনি হয়তো একটা শব্দ পাল্টেও দিলেন, পাল্টে ছেপে দিলেন। ওই যে নামটা, বিরাট উৎসাহ, নিজের নামটা লেখা, তার একটা প্রস্তুতি, কত বড় বিরাট ব্যাপার, অনুপ্রাণিত করে একটা বাচ্চাকে। তখন বুঝেছি, আজও তাই শিশু কোনো মনস্তত্ত্ব তো পাল্টায়নি। আমার ছোটবেলায়, আমার 8 বছর বয়সে আমার যা মনস্তত্ত্ব ছিল, এখনকার 8 বছরের একটা শিশু তাই মনস্তত্ত্ব। সে যতই তার পারিপার্শ্বিক পরিবেশ যতই তার বদলে যাক না কেন, ভেতরটা একই আছে। ফলে এই সুভিনিরটা এরা বের করে, এবং আমি মানে ছোটবেলার মতো ছিল। যখন পরবর্তী সময়ে লেখালেখি, মানে যখন সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলাম, তখন তো একটু বেশি দায়িত্বই পালন করতে হয়েছে। আর সবাই মিলে এখানকার যারা থাকে না, সবাই একটা ফ্যামিলি বা একটা টিম হয়ে যায়। বিজ্ঞাপন জোগাড় করা, এখান থেকে টাকা জোগাড় করা, কোথায় ছাপতে দেওয়া হবে, কিভাবে ছাপা হবে, এই সবটা নিয়ে। আর লেখালেখির ব্যাপারটা যেহেতু আছে, আজও আমি এদের সঙ্গে সেইভাবেই কলম নিয়ে শুরু হয়ে গেছি একসাথে। তো আজকে আমাদের সময় এখানেই শেষ। এই গল্পের আসলে কোনো শেষ হয় না, এত স্মৃতি ছাড়ো না, এত স্মৃতি টুকরো টুকরো হয়ে আমাদের ভিতরে জমে থাকে, এর কোনো শেষ হয় না। টুকরোগুলো দিয়ে কোলাজ করতে গেলে এত বড় পরিসর লাগে, সেই পরিসরটা আমাদের নেই যেহেতু, তাই আজ আমরা এখানেই থামবো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভাবে অরূপদার কাছ থেকে আরো কিছু স্মৃতি আমরা জেনে নেব। নমস্কার।